হয়েছে? প্রথমত এ রাজ্যের মুখ্যমন্ত্রী খুনে উল্লসিত, তার রাজনৈতিক উত্থান হয়েছে কিন্তু খুনের মধ্যে দিয়ে। যথার্থই অভিযুক্ত কিনা দোষী কিনা সেটা খুঁজে বার করেছেন। একদল তো চেষ্টাই করবেন সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি করা, সমাজের মধ্যে একটা নৈরাজ্য তৈরি করা। তারা আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলবেন, তার কারণ পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে কোথাও কোথাও আদালত একটা অত্যন্ত ইতিবাচক ভূমিকা নিয়ে অনেক কেলেঙ্কারি উদ্ঘাটন করছেন। সেই সম্পর্কে একটা অবস্থা তৈরি করা একটা রাজনৈতিক কুপ্রয়াস আছে। সেটাই নির্ভর করছে সিবিআই তারা যদি সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া উচিত। কেন সিবিআই ইতিমধ্যে বলেছেন যে সাক্ষ্য প্রমাণ লোপাট হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে, প্রাথমিক অভিযোগের ভিত্তিতে, প্রাথমিক তথ্যের ভিত্তিতে দুজনকে হেফাজতেও নিয়েছিল। সুতরাং স্বাভাবিক যুক্তিসঙ্গত পরিণতি সিবিআইয়ের পক্ষ থেকে নতুন করে চার্জশিট দিয়ে তাদের বিরুদ্ধেও বিচার প্রক্রিয়া শুরু করা। আপনি কি বলবেন? এটা তো খুবই, আমার মতে খুবই অবিবেচনা প্রসূত হয়েছে। সিবিআইয়ের উচিত ছিল তদন্ত সামগ্রিকভাবে করে চার্জশিট দিয়ে সকলকে একসঙ্গে ট্রায়ালে আনা। প্রথমত ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো সভ্য দেশে মৃত্যুদণ্ড কখনো সাজা হতে পারে না, কিন্তু দুর্ভাগ্য আমাদের ভারতবর্ষে এখনও মৃত্যুদণ্ডকে সাজা হিসেবে রাখা হয়েছে আইনে, সেই জন্যই সেই সাজা দেয়া হয়। কিন্তু যাবজ্জীবন আমৃত্যু কারাদণ্ড একটা কঠোরতম সাজা। বিচারপতি তিনি সমস্ত তথ্য দেখে যে সাজা দিয়েছেন, এই সাজাটা খুব অযৌক্তিক বলে আমার মনে হচ্ছে না। একজন তার বিরুদ্ধে তথ্য প্রমাণ হাজির করে তদন্ত হয়ে বিচার প্রক্রিয়াটাকে আনা হয়েছে, তার মানে এই নয় যদি তদন্ত করে অন্য কারো অপরাধ যারা করেছেন অপরাধীকে খুঁজে পাওয়া যায় তাদের বিরুদ্ধে সাজার প্রক্রিয়া চালু হবে না। সেটাই নির্ভর করছে সিবিআই তারা যদি সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া উচিত। কেন সিবিআই ইতিমধ্যে বলেছেন যে সাক্ষ্য প্রমাণ লোপাট হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে, প্রাথমিক অভিযোগের ভিত্তিতে, প্রাথমিক তথ্যের ভিত্তিতে দুজনকে হেফাজতেও নিয়েছিল। সুতরাং স্বাভাবিক যুক্তিসঙ্গত পরিণতি সিবিআইয়ের পক্ষ থেকে নতুন করে চার্জশিট দিয়ে তাদের বিরুদ্ধেও বিচার প্রক্রিয়া শুরু করা, সেটাই হবে যুক্তিসঙ্গত আইনগত পদ্ধতি। জায়গা থেকে বিভিন্ন তথ্য উঠে আসছে যেখানে অভয়ের ডিএনএ রিপোর্ট, এই ঘটনার ডিএনএ রিপোর্টে মাল্টিপল ডিএনএর উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। সেখানে একজন মহিলা ছিলেন এমনটাও বলা হচ্ছে এবং তার পাশাপাশি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের যে রিপোর্ট সেখানেও কিন্তু একাধিক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তাহলে যে এত তাড়াহুড়ো করে সঞ্জয় রায়কে শাস্তি দেওয়া, এইটাকে নিয়ে আপনি কি বলবেন? এটা তো খুবই, আমার মতে খুবই অবিবেচনা প্রসূত হয়েছে। সিবিআই উচিত ছিল তদন্ত সামগ্রিকভাবে করে চার্জশিট দিয়ে সকলকে একসঙ্গে ট্রায়ালে আনা। এখন ওরা কি কৌশল অবলম্বন করছেন, ওরা কার পরামর্শ নিয়ে করছেন তা তো বলতে পারবো না। সিবিআই একটা প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি দেশের, তারা কি পদ্ধতি অবলম্বন করবেন সে সম্পর্কে আমাদের পরামর্শ দেওয়ার মতো সুযোগ নেই। কিন্তু যা ঘটেছে তা থেকে মনে হচ্ছে যে সিবিআইয়ের ভূমিকা মানুষের মনের মধ্যে কিন্তু অনাস্থা তৈরি করছে। সিবিআই যত দ্রুত এই অনাস্থা তৈরির আবহ থেকে বেরিয়ে আসতে পারবেন, মানুষের মধ্যে আস্থা তৈরি করতে পারবেন, ততই কিন্তু দেশের পক্ষে মঙ্গল। তা না হলে নৈরাজ্য তৈরি হবে। আজকে এই ঘটনা, সরকারি হাসপাতালে একজন সরকারি চিকিৎসক খুন হয়ে গেলেন এবং সেটা শুধুমাত্র একজন সিভিক ভলেন্টিয়ার করে ফেলেছে, এটা তো প্রথম দিন থেকে অবিশ্বাসযোগ্য হয়েছে। আপনাদের মনে থাকতে পারে প্রথম দিন থেকে আমি বলছি যে এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। এই বৃহত্তর ষড়যন্ত্রকে যদি না আমরা তদন্তের মারফত সত্য উদ্ঘাটিত করতে পারি, তাহলে আমরা দেশের প্রতি একটা ভুল বার্তা দেব। সঞ্জয় রায়ের সেই সময় সিবিআই এর যে আইও তিনি কিন্তু উপস্থিত ছিলেন, এটা কোনো বৃহৎ ব্যাপার না। সাজা ঘোষণার সময় আয়োর তো কোনো ভূমিকা নেই। কিন্তু একাধিক সিবিআই এর নানা রকম ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এবং পাশাপাশি বিচার ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। মানে এটা একটা খুব বড় প্রশ্ন যে একসময় আমরা মানতাম যে আদালত যা বলে সেটাই শেষ কথা, কিন্তু আজকে আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন হচ্ছে। তাহলে এটা কি মানুষের মনের মধ্যে একটা কোথাও সার্বিক একটা ভয় বা একটা রাজনৈতিক শক্তির প্রভাব কাজ করছে? আদালতের ভূমিকা এই মামলায় কিন্তু খুব বেশি প্রশ্নের মুখেও আছে বলে মনে হয় না। কেন আদালতের কাছে তদন্তকারী সংস্থা তারা বিভিন্ন তথ্য হাজির করেছেন এবং অভিযুক্ত একজন,
সুতরাং আদালতকে তো সেই তথ্যের প্রেক্ষিতেই অভিযুক্ত, যথার্থই অভিযুক্ত কিনা দোষী কিনা সেটা খুঁজে বার করেছেন। একদল তো চেষ্টাই করবেন সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি করা, সমাজের মধ্যে একটা নৈরাজ্য তৈরি করা। তারা আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলবেন, তার কারণ পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে কোথাও কোথাও আদালত একটা অত্যন্ত ইতিবাচক ভূমিকা নিয়ে অনেক কেলেঙ্কারি উদ্ঘাটন করছেন। সেই সম্পর্কে একটা অবস্থা তৈরি করা একটা রাজনৈতিক কুপ্রয়াস আছে, থাকতে পারে, কিন্তু এই মামলায় আদালত যা রায় দিয়েছেন এই রায়টা খুব বেশি যে সমালোচনার মতো আছে বলে আমি মনে করি না। ঘটে যাওয়ার 1-2 মাসের মধ্যে রাজ্যে আরো 3টি ধর্ষণের ঘটনা ঘটেছে, কুলতলি, জয়নগর এবং ঘুরাবে। মুখ্যমন্ত্রী বলছেন যে এই সমস্ত ক্ষেত্রে রাজ্যের পুলিশ অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করেছে এবং আমরা ফাঁসি দিয়েছি। একজন প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী, তার কি এই ফাঁসি দেওয়ার যে এখতিয়ার সেটা কি রয়েছে? প্রথমত এ রাজ্যের মুখ্যমন্ত্রী খুনে উল্লসিত, তার রাজনৈতিক উত্থান হয়েছে কিন্তু খুনের মধ্যে দিয়ে। তিনি বিভিন্ন পরিকল্পনা করেন, নিজেদের দলের কর্মীদেরই খুন হয়েছে, 21শে জুলাই তার প্রমাণ। এবং পরবর্তীকালে তার দলের মধ্যে খুনোখুনিকে তিনি সবসময়ই প্রকারান্তরে প্রশ্রয় দিয়েছেন। ওর চিন্তাভাবনার মধ্যে ধ্বংসাত্মক প্রক্রিয়া কাজ করে, অ্যাসেম্বলি ভেঙে চুরমার করেছেন। সেই রকম একজন মানুষ যখন প্রশাসনিক প্রধান হন তখন তার মানসিকতায় কিন্তু এই ধরনের নৈরাজ্য এবং খুন বৃত্তি কাজ করে, তারই প্রতিফলন ঘটছে বলে আমার মনে হয়। মুখ্যমন্ত্রী এই যে অপরাধী অর্থাৎ সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে আদালতে যাচ্ছেন, হাইকোর্টে যাচ্ছেন, ডিভিশন বেঞ্চে, এই যে বিষয়টাকে আপনি কি বলবেন? নক্কারজনক ভূমিকা। গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচিত রাজ্য সরকার জনগণের পয়সা খরচা করে কোনো একজন অপরাধীকে ফাঁসির দাবি নিয়ে আদালতে যাচ্ছেন, যে নক্কারজনক। কিন্তু তিলোত্তমার বাবাও এই কথা বারবার বলছেন যে মুখ্যমন্ত্রী অন্যান্য অপরাধী কারা এই ঘটনা ঘটেছিল সেই বিষয়ে কোনো প্রশ্ন না তুলে সঞ্জয় রায়কেই একমাত্র বারবার মৃত্যুদণ্ড চাইছেন। মানে এর পিছনে কি কারণ থাকতে পারে? সেটা তো ওরা যা বলছেন ওরা বলবেন, তা নিয়ে আমার মন্তব্য করা উচিত না। হ্যাঁ, কিন্তু মুখ্যমন্ত্রী সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চাইছেন কেন? মানে এটার পিছনে মৃত্যু বিলাসিতাই চাইছেন। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য উঠে আসছে, যেখানে অভয়ের ডিএনএ রিপোর্ট, এই ঘটনার ডিএনএ রিপোর্টে মাল্টিপল ডিএনএর উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। সেখানে একজন মহিলা ছিলেন এমনটাও বলা হচ্ছে, এবং তার পাশাপাশি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের যে রিপোর্ট সেখানেও কিন্তু একাধিক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তাহলে যে এত তাড়াহুড়ো করে সঞ্জয় রায়কে শাস্তি দেওয়া, এইটাকে নিয়ে আপনি কি বলবেন? এটা তো খুবই, আমার মতে খুবই অবিবেচনা প্রসূত হয়েছে। সিবিআইয়ের উচিত ছিল তদন্ত সামগ্রিকভাবে করে চার্জশিট দিয়ে সকলকে একসঙ্গে ট্রায়ালে আনা। এখন ওরা কি কৌশল অবলম্বন করছেন, ওরা কার পরামর্শ নিয়ে করছে তা তো বলতে পারবো না। সিবিআই একটা প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি দেশের, তারা কি পদ্ধতি অবলম্বন করবেন সে সম্পর্কে আমাদের পরামর্শ দেওয়ার মতো সুযোগ নেই। কিন্তু যা ঘটেছে তা থেকে মনে হচ্ছে যে সিবিআইয়ের ভূমিকা মানুষের মনের মধ্যে কিন্তু অনাস্থা তৈরি করছে। সিবিআই যত দ্রুত এই অনাস্থা তৈরির আবহ থেকে বেরিয়ে আসতে পারবেন, মানুষের মধ্যে আস্থা তৈরি করতে পারবেন, ততই কিন্তু দেশের পক্ষে মঙ্গল। তা না হলে নৈরাজ্য তৈরি হবে। আজকে এই ঘটনা, সরকারি হাসপাতালে একজন সরকারি চিকিৎসক খুন হয়ে গেলেন এবং সেটা শুধুমাত্র একজন সিভিক ভলেন্টিয়ার করে ফেলেছে, এটা তো প্রথম দিন থেকে অবিশ্বাসযোগ্য হয়েছে। আপনাদের মনে থাকতে পারে প্রথম দিন থেকে আমি বলছি যে এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। এই বৃহত্তর ষড়যন্ত্রকে যদি না আমরা তদন্তের মারফত সত্য উদ্ঘাটিত করতে পারি, তাহলে আমরা দেশের প্রতি একটা ভুল বার্তা দেব। সঞ্জয় রায়ের সেই সময় সিবিআই এর যে আইও তিনি কিন্তু উপস্থিত ছিলেন। এটা কোনো বৃহৎ ব্যাপার না। সাজা ঘোষণার সময় আয়োর তো কোনো ভূমিকা নেই। কিন্তু প্রথমত এ রাজ্যের মুখ্যমন্ত্রী খুনে উল্লসিত, তার রাজনৈতিক উত্থান হয়েছে কিন্তু খুনের মধ্যে দিয়ে। তিনি বিভিন্ন পরিকল্পনা করেন, নিজেদের দলের কর্মীদেরই খুন হয়েছে, 21শে জুলাই তার প্রমাণ। এবং পরবর্তীকালে তার দলের মধ্যে খুনোখুনিকে তিনি সবসময়ই প্রকারান্তরে প্রশ্রয় দিয়েছেন। ওর চিন্তাভাবনার মধ্যে ধ্বংসাত্মক প্রক্রিয়া কাজ করে, অ্যাসেম্বলি ভেঙে চুরমার করেছেন। সেই রকম একজন মানুষ যখন প্রশাসনিক প্রধান হন তখন তার মানসিকতায় কিন্তু এই ধরনের নৈরাজ্য এবং খুন বৃত্তি কাজ করে, তারই প্রতিফলন ঘটছে বলে আমার মনে হয়।
এই যে অপরাধী অর্থাৎ সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে আদালতে যাচ্ছেন, হাইকোর্টে যাচ্ছেন ডিভিশন বেঞ্চে, এই যে বিষয়টাকে আপনি কি বলবেন? নক্কারজনক ভূমিকা। গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচিত রাজ্য সরকার জনগণের পয়সা খরচা করে কোনো একজন অপরাধীকে ফাঁসির দাবি নিয়ে আদালতে যাচ্ছেন, এটা নক্কারজনক। কিন্তু তিলোত্তমার বাবাও এই কথা বারবার বলছেন যে মুখ্যমন্ত্রী অন্যান্য অপরাধী কারা এই ঘটনা ঘটেছিল সেই বিষয়ে কোনো প্রশ্ন না তুলে সঞ্জয় রায়কেই একমাত্র বারবার মৃত্যুদণ্ড চাইছেন, মানে এর পিছনে কি কারণ থাকতে পারে? সেটা তো ওরা যা বলছেন ওরা বলবেন, তা নিয়ে আমার মন্তব্য করা উচিত না। হ্যাঁ, কিন্তু মুখ্যমন্ত্রী সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চাইছেন কেন? মানে এটার পিছনে উনি মৃত্যু বিলাসিতাই চাইছেন। মানে সঞ্জয় রায় কি একটা বড় সাক্ষ্য? বটেই তো। সঞ্জয় তো বারবার বলছেন যে আমি অপরাধ করিনি, আমাকে ফাঁসানো হয়েছে, বড় বড় আইপিএস অফিসাররা যা বলেছেন আমি তাই করেছি। এই কথা যদি আদৌ সত্য হয় তাহলে তো অনেকেই যুক্ত, এবং এই আদৌ সত্য কিনা এটাই তো তদন্ত করে বার করা উচিত। বাকি যারা অপরাধী রইল তাদের কি হবে? যদি সিবিআই ঠিকমতো তদন্ত করে তথ্য সংগ্রহ করে থাকেন তাদের বিচার প্রক্রিয়া আনতে হবে।